আজকে আমাদের লেকচার বিষয় শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণীবিন্যাসের ধাপ, মানুষের শ্রেণীবিন্যাস, নামকরণ পদ্ধতি এবং যে নামকরণের যে নিয়মাবলী, এই তিনটে টপিক্স। তো কী কী থাকলো আজকে আমাদের টপিক্স থাকলো থেকে যে শ্রেণীবিন্যাসের ধাপসমূহ কীভাবে লিখতে হবে, আর মানুষের শ্রেণীবিন্যাস কীভাবে করতে হবে, আর গিয়ে যে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বা বৈজ্ঞানিক নাম লিখতে কী কী পদ্ধতি অনুসরণ করা হয়। এর ভিতরে দুটো টপিক্স খুবই ইম্পর্টেন্ট, যেমন মানুষের শ্রেণীবিন্যাস সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক্স, এবং দ্বিপদ নামকরণ নিয়মাবলী, এই দুই টপিক্স সৃজনশীলের জন্য। আমি আগেই বলেছি এই অধ্যায় থেকে তিনটে টপিক্স, একটি রাজ্যের বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস, আর একটা হয়েছে কি যে দ্বিপদ নামকরণ নিয়মাবলী। এই তিনটা টপিক্স থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন সবসময় এসে থাকে বোর্ড কোশ্চেনে। তাহলে আজকে আমরা দেখব যে আমি শুরু করি শ্রেণীবিন্যাসের ধাপ দিয়ে। শ্রেণীবিন্যাসের ধাপগুলো কীভাবে লিখতে হবে। শ্রেণীবিন্যাসের ধাপগুলো লিখতে হলে সবগুলো পর্যায়ক্রম লিখতে হবে, সিরিয়ালি লিখতে হবে, যে কোনোটা আগে কোনোটা পরে, যে গণ আগে দিলাম তারপরে যে পর্ব পরে দিলাম, এরকম না, সবগুলো সিরিয়ালি লিখতে হবে রাজ্য থেকে। তো এটা লেখার একটা কী বলে টেকনিক আছে, কী হবে সবগুলো সিরিয়ালি। আচ্ছা, কে পি কপ জিএস, কে পি কপ জিএস, জিএস, তাহলে কি কে পি কপ জিএস, তাহলে কীভাবে লিখবো? আগে লিখবো কি, কে দেখি কিংডম, কিংডম, কিংডম মানে কি রাজ্য। তারপরে তিনটা লেটার বাদ দেবো, কে আই এন, পি থেকে, তো কী যাবো এন এন সি লিখে ফাইলাম, ফাইলাম, ফাইলাম মানে কি পর্ব। এরপরে আছে কি ক্লাস, ওয়াই নিচে তিনটা লেটার বাদ দিয়ে, পি এইচ ওয়াই তিনটা, 1 2 3, কে আই এন তিনটা নিচে লিখবো, ক্লাস কি শ্রেণী, শ্রেণী। এরপর আছে কি যে কিংডম, সি, কে পি, কেতে গেল কিংডম, পিতে গেল ফাইলাম, সিতে গেল ক্লাস, ওতে অর্ডার, অর্ডার মানে বর্গ, তার এ দিয়েছিল অর্ডার, অর্ডার বর্গ। এরপর কি আছে এফ, এফে কি আছে ফ্যামিলি, দিন নিচে লিখলাম ফ্যামিলি, ফ্যামিলির গোত্র। এরপরে কি আছে জেনাস, এম এর নিচে লিখবো জেনাস, জেনাস, জেনাস হচ্ছে কি গণ। এরপর কি আছে স্পেসিস, স্পেসিস মানে প্রজাতি, প্রজাতি। তার কি পেলাম আমরা, যে এই যে এটা 7টি ধাপ বলে, যে আন্তর্জাতিক কোড, যে শ্রেণীবিন্যাসের আন্তর্জাতিক কোড, এটা শ্রেণীবিন্যাসের আন্তর্জাতিক কোড। তারপর যদি বলি তার শ্রেণীবিন্যাসের আন্তর্জাতিক কোড সমূহ লেখো, এটি কিন্তু এসকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য, এসকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বর্তমানে। তার কি আছে, যদি বলে শ্রেণীবিন্যাসে আন্তর্জাতিক কোড সমূহ লেখো বা ধাপ সমূহ লেখো, তাহলে কি আসবে সংক্ষেপে মনে রাখবা যে কেপি কপ জিএস, কেপি কপ জিএস, কেপি কপ জিএস। তাহলে কি আসলো আমার, কিতে আসলো কি কিংডম, কিংডমের রাজ্য, তারপর কি ফাইনাম, তারপর কি ক্লাস, তারপর অর্ডার, তারপরে কি ফ্যামিলি, তারপরে জেনাস, তারপরে স্পিসিস। তারপর কি যদি আমরা একে মনে রাখি টেকনিকটা, তাহলে কিন্তু আমাদের যদি আমরা টেকনিকটা মনে রাখতে পারি, তাহলে আমাদের যে সিরিয়ালটা কিন্তু আমাদের কিন্তু মানে পর্যায়ক্রমে যে ধাপগুলো কিন্তু তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হবে না, মানে লিখতে অসুবিধা হবে না। এবং দেখো এইগুলো আর কি বলছি, দুটো টেকনিক, সেটাকে ধাপের জন্য হচ্ছে কি আমরা কি মনে রাখবা, আর হচ্ছে কি সিরিয়ালি নিচে কীভাবে লিখবা, তিনটা লেটার, কে আই এন, এন থেকে এনের পর লিখলাম, পি এইচ ওয়াই, ওয়াই নিচে লিখলাম ক্লাস, তবে কি সি এল এ, এন নিচে লিখলাম অর্ডার, তবে জিনিস লিখলাম ফ্যামিলি, তিনটার পরে তবে প্রত্যেকটা কথা কীভাবে লিখি, তাহলে কি আমার এটা ঠিক থাকবে। এই গেল কি শ্রেণীবিন্যাসের আন্তর্জাতিক কোড সমূহ বা ধাপ সমূহ, 7টা ধাপ, 1 2 3 4 5 6 7। তারপর আর পরে আসতে পারে কিন্তু যে আন্তর্জাতিক শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি, 7টি। এরপরে এটা কিন্তু এসকিউর জন্য সরাসরি এসকিউ এরকম আসবে, আরও কিন্তু আসতে পারে কোশ্চেন এরকম আসতে পারে যে
এমসিকিউতে এরকম একটা কোশ্চেন আসে যে শ্রেণীবিন্যাসের ধাপ কোনটি, শ্রেণীবিন্যাসের ধাপ কোনটি। দেখো একটু খেয়াল করো, এমসিকিউতে এরকম বোর্ড কোশ্চেন আসছে, শ্রেণীবিন্যাসের ধাপ কোনটি সঠিক, মানে বা কোনো কোনটি সঠিক, এরকম বোর্ড কোশ্চেন আসছে। তার প্রথম দিয়েছে কি এরকম আসছে যে ফাইলাম, তারপর দিয়েছে কি ক্লাস, তারপর দিয়েছে কি ওয়ার, এরকম। খতে দিয়েছে কি ফ্যামিলি, তারপর দিয়েছে কি ক্লাস, তারপর দিয়েছে কি ফাইলাম। আবার আরেকটা দিচ্ছে এরকম কিংডম, তারপর দিচ্ছে কি ফ্যামিলি, তারপর দিচ্ছে কি স্পিসিস। দেখো তাহলে আমার এই থেকে দেখাই, তাহলে আরেকটা যদি আসে তাহলে কি আরেকটা দেখাই দিই। আর যদি আমার কি আসে স্পিসিস, জেনাস আর ফ্যামিলি। দেখো তাহলে কি এদিন এমসিকিউ আসতে পারে শ্রেণীবিন্যাসের ধাপ কোনটি সঠিক। তাহলে আমার যে প্রথমে কি ফাইলাম আছে, ফাইলামের ক্লাস আছে, ক্লাসের ওয়ার্ডার আছে, আমার কিন্তু এটা কিন্তু সঠিক, এটা কিন্তু সঠিক। এবার কি হচ্ছে যে ফ্যামিলি, প্রথম গেল কি ফ্যামিলি, ফ্যামিলির কি আসছে ক্লাস, ফ্যামিলির পরে কি আসছে ক্লাস, উল্টে গেছে কিন্তু ফ্যামিলি কিন্তু নিচের ধাপ, তার এক ধাপ উপর আর এক ধাপ উপরে কি ক্লাস, তারপরে কি ফাইলাম, তারপরে এটা উল্টো করো, এটা কিন্তু আমার হবে না। তারপরে কি আছে কিংডম, কিংডম তারপরে কি ফ্যামিলি, তারপর সে স্পিসিস, তারপরে কি ভিতরে গ্যাপ আছে, তারপরে কি এটাও আমার সঠিক অ্যান্সার নয়। তারপরে কি স্পিসিস, তারপর জেনাস, তারপরে ফ্যামিলি, তাহলে এটা আমার সঠিক অ্যান্সার নয়। তার মানে কি আমাদের যদি সঠিক অ্যান্সার মনে রাখতে হয় শ্রেণীবিন্যাসের ধাপ সময় মাস দিয়ে মনে রাখতে হবে কে পিক অফ জিএস, তাহলে কি ইজিলি মনে রাখা যাবে। এই জায়গা দিয়ে আমার কি সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, আবার এমসিকিউ আসতে পারে। মনে হয় সাতটা ধাপ এগুলো। আমরা এবার দেখবো মানুষের শ্রেণীবিন্যাস, যে মানুষের শ্রেণীবিন্যাস কীভাবে করে, যে গণ, প্রজাতি, তারপরে যে কিংডম, ফাইলাম, এইগুলো কীভাবে লেখে, কীভাবে শ্রেণীবিন্যাস সাতটা ধাপ। আগে 7টা ধাপ দেখাইছি, ওই 7টা ধাপ আমরা কীভাবে বৈশিষ্ট্য লেখে। আগে আসি, এখন দেখি আগে একটি বিষয় খেয়াল করি যে শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসে বইটির সংখ্যা আছে নেস্টেড হায়ারার্কি। দেখে একটু নেস্টেড হায়ারার্কি, এইটা আমরা কীভাবে কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ যে সংজ্ঞা নেস্টেড হায়ারার্কি। দেখি এখন যে নেস্টেড হায়ারার্কি, নেস্টেড হায়ারার্কি কি বলছে যে এইটি কিন্তু প্রাইস থাকে, এই সংখ্যা কিন্তু প্রাইস থাকে পরীক্ষায়, যে জ্ঞানমূলকে নেস্টেড হায়ারার্কি বলছে উপরের ধাপ যেন একটা বড় একটা সেট, তার মানে কি এই রাজ্য হচ্ছে পুরো একটা সেট, এই সেটের আন্ডারে যেমন পর্ব কিন্তু উপসেট, আবার এই পর্বের আন্ডারে শ্রেণী কি একটা উপসেট। এটাই বলছে যে উপরের ধাপ যেন বড় একটা সেট আর তার নিচে ধাপগুলো যেন উপসেট, তার মানে এই রাজ্য হচ্ছে কি পুরো একটা সেট আর বাকি সেটগুলো হচ্ছে কি এটা উপসেট। রাজনীতি দেখুন কি বলছে যে রাজনীতির উপসেট হলো কি পর্বের উপসেট হচ্ছে কি শ্রেণীর উপসেট কি বর্গের উপসেট কি গোত্রের উপসেট কি গণের উপসেট কি প্রজাতি। এই ধাপগুলো কি বলছে কি শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলা হয় কি নেস্টেড হায়ারার্কি। আমাদের কি বলছে যে উপরের যে বড় ধাপ, এই বড় ধাপের আন্ডারে যেটা থাকে সেটা উপসেট, ধরুন কি রাজনীতির উপসেট কি পর্ব হচ্ছে কি শ্রেণী কি বর্গ, এই যে একটা উপসেট। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতি, শ্রেণীবিন্যাসের পদ্ধতিকে বলা হয় কি নেস্টেড হায়ারার্কি। এরপর আছে যে অনেক সময় বলছে কি যে পুনরাবৃত্তির আগে ধাপে অনেক সময় যে পুনরাবৃত্তি যে বৈশিষ্ট্য আমার রাজ্যে আছে সেগুলো যদি পর্বে যদি আসে তখন কি পর্বের বেলা সেটা উজ্জ্বল রাখা হয়। সেটি বলছে যে শ্রেণীবিন্যাসের এই বলছে পদ্ধতিতে অনেক সময় কি পুনরাবৃত্তি যেটা আবার আসবে সেটা এড়ানোর জন্য পরবর্তী ধাপে উজ্জ্বল রাখা হয়। এখন কি বলছে যে মানুষের শ্রেণীবিন্যাস কিভাবে করে সেটা দেখবো আমরা।
প্রথমে কি আসছে যে এনিমিলিয়া, প্রথমে বলছে যে এনিমিলিয়া আসছে। তো এনিমিলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কি পেয়েছিলাম, যেহেতু কি রাজ্য কি কিংডম, কিংডম হচ্ছে এনিমিলিয়া। এনিমিলিয়া মানে কি, সে হচ্ছে কি যে সুনির্দিষ্ট যে সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, মানে কি নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসে কি হবে, সে বহুকোষী আবার কি পরভুজি, সে নিজের কাছে তৈরি করতে পারে না এবং জটিল কৃষ্ণতন্ত্র বিদ্যমান। এটা আমি আগে পেয়েছি। রাজ্যের বৈশিষ্ট্য বলা এটা হচ্ছে কিংডম। তো এর আগে যখন আসছে কি যে কয়ডাটা ফাইলাম, মানে এর পর্ব হচ্ছে কি কয়ডাটা। কারণ কেন কয়ডাটা, কেন জীবনের কোনো এক পর্যায়ে নটকার থাকে, মানে জীবনের কোনো এক পর্যায়ে তার লেজ থাকে মেরুদণ্ডের শেষ প্রান্তে। সেই জন্য বলছি কি দেখেছি যে কয়ডাটা পরের প্রাণী। বলছি কি কেলাস যে ম্যামিলিয়া, বলছি কি ম্যামিলিয়া। ম্যামিলিয়া কেন, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং শরীরে লোম বা চুল আছে। তো যেসব প্রাণী হচ্ছে কি যে মানুষের কাছে সবাই কি যে বুকের দুধ খাওয়ায় কি শরীরে লোমও আছে এবং বা চুল আছে। দেখো চিনি আস্তে আস্তে কীভাবে আসতেছে। আর বলছে কি বর্গ প্রাইমেট, কারণ বলছে কি আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘেরান অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। ঘেরান অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। আমরা কিন্তু অনেক দূরের জিনিস কিন্তু আমরা দেখতে পাই কিন্তু ঘেরান পাই না, কারণ কি ঘেরান অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। আমাদের আপনার হাতও আছে প্রাইমেটের মেইন বৈশিষ্ট্য। এরপর আছে কি যে গোত্র আছে কি হোমিনিডি কেন, কারণ এইসব যে পরের প্রাণীগুলো আছে এগুলো শিম্পাঞ্জি গরিলা এবং ওরাংউটান প্রভৃতির সাথে সাদৃশ্য, মানে কি মিল আছে, যেন ওরা কিন্তু হাত দিয়ে ধরতে পারে, ওদের কিন্তু দৃষ্টি সম্পন্ন আছে। এই জন্য বলছে কি যে শিম্পাঞ্জি গরিলা এদের সাথে কি যে এদের সাদৃশ্য আছে। গণ কি বলছে যে গণ যখন আসছে কি দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়া দুই পায়ে হাঁটতে পারে। মস্তিষ্ক বড় এবং হচ্ছে কি খাড়া দুই পায়ে হাঁটতে পারে। ওরা কিন্তু খাড়া দুই পায়ে হাঁটতেও পারে, আবার কি সামনে দুই ব্যবহারও করতে পারে, কিন্তু ওরা কিন্তু শুধু খাড়া দুই পায়ে হাঁটতে পারে না। সেই জন্য কি পৃথক হয়ে যাবে। বলো যে প্রজাতি হোমোসেপিয়েন্স কি বলছে, চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিভিত্তিকভাবে উন্নত। শুধু এই যে বুদ্ধিভিত্তিকভাবে উন্নত, এই কথার কারণে কিন্তু মানুষ কিন্তু হোমোসেপিয়েন্স বুদ্ধিভিত্তিকভাবে উন্নত। পৃথিবীর অন্য কোনো প্রাণী কিন্তু বুদ্ধিভিত্তিকভাবে উন্নত না। তা দেখো আমাদের যে এই জায়গায় যদি আসে মানুষের শ্রেণীবিন্যাস, এটা শিক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মানুষের শ্রেণীবিন্যাস। আবার এই কোশ্চেনটা অন্যভাবে এসে থাকে, কি এসে থাকে যে মানুষের গণ হোমিনিডি কেন বা হোমো কেন, এটি কিন্তু আমার আসে কিসে, এটি কিন্তু আমার এসকিতেও আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, আবার কি অনুধাবনও আসতে পারে। অনুধাবন তা কি হচ্ছে যদি আসে যে এসকিতে যে মানুষের গণ হোমো কেন, কারণ কি দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়, খাড়া দুই পায়ে হাঁটতে পারে। আবার আসতে পারে কি যে মানুষের নাম হোমোসেপিয়েন্স কেন, এই যে দাগা এগুলো কিন্তু গণ প্রজাতির টান দিতে হয় ইতালিকা পলিগার লেখার জন্য। হোমোসেপিয়েন্স কেন, এগুলো কিন্তু কমন কোশ্চেন। তাই কি আসবে যদি আসলে মানুষের নাম হোমোসেপিয়েন্স কেন, তাহলে কি আসবে যে এরা হোমোসেপিয়েন্স চওড়া এবং খাড়া কপাল। দেখবা মানুষের কপাল কিন্তু চওড়া এবং খাড়া, কিন্তু যদি গরু দেখো বা অন্য প্রাণী তারা কিন্তু ঢালের মতো, এবং খুলির হাড় পাতলা হচ্ছে অন্য প্রজাতির তুলনায়। অন্য যে হোমোর যে অন্য প্রজাতি আছে, অন্য প্রজাতি বলতে বোঝানো হয়েছে যেমন কি যেমন এই গরিলা শিম্পাঞ্জি ওরাংউটান এদের তুলনায় কিন্তু পাতলা এবং বুদ্ধিভিত্তিকভাবে উন্নত, এবং অন্যান্য যে হোমোসেপিয়েন্সগুলো আছে তার সাথে কি করছে যে বুদ্ধিভিত্তিকভাবে উন্নত। এই জন্য মানুষ কিন্তু হোমোসেপিয়েন্স। আর পরীক্ষা একটা বিষয় লাগবা যে এই যে যদি মানুষের সিনিমেশ আসে এইটা সিরিয়ালি এইরকম লেখার চেষ্টা করবা, এবং আমাদের ছিল এই জন্য কি হয়েছে যে এইরকম লেখার চেষ্টা করবা আর একটা পেজে লেখার চেষ্টা করবা, তাহলে কি মানুষের শ্রেণীবিন্যাস। তাহলে যদি কি আসতে পারে শর্ট কোশ্চেন আসতে পারে এভাবে। আবার কি সিকিউর জন্য কি সম্পূর্ণ মানুষ শ্রেণীবিন্যাস আসবে। আবার শুধু এটা না, প্রতিটি আসতে পারে যে বর্গ কয়টা কেন, শ্রেণী ম্যামিলিয়া কেন, বর্গ প্রাইমেট কেন, গোত্র হোমিনিডি কেন, তাহলে কি আমার এভাবে লিখতে হবে সংক্ষিপ্ত কোশ্চেনে। আর আসতে পারে আবার যদি আসে যে অনুধাবনমূলক জ্ঞানমূলক আসে এরকম
যে বর্গের মানুষের বর্গের নাম কি, মানুষের বর্গের নাম কি হবে, তাহলে কি হবে কি প্রাইমের। এটা কিন্তু আমার কিন্তু এমসিকিউ আসতে পারে, আবার কিন্তু জ্ঞানমূলক আসতে পারে যে মানুষের চিনি কি, মানুষের জিনিস কি হোমিনিটি, পর্ব হয়েছে কি কয়টা, আমার কি সব যদি আমি সিকিউর জন্য সম্পূর্ণ করি তাহলে আমার কি এই জায়গা দিয়ে শর্ট কোশ্চেন লেখা যাবে, অনুদমন লেখা যাবে, আবার জ্ঞানমূলক লেখা যাবে। দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ বলছে দুইটা পদ, তার মানে কি দ্বি মানে হচ্ছে কি দুই, পদ মানে অংশ, মানে দুইটা অংশ থাকবে নামকরণে, তার মানে কি দুইটা অংশ যদি থাকে নামকরণে, তার মানে কি আমার কথা যে নামগুলো ব্যবহার করে দুইটা নাম থাকবে, যেমন যে আলুর বৈজ্ঞানিক নাম গোল আলুর, যে গোল আলুর বৈজ্ঞানিক নাম, গোল আলুর বৈজ্ঞানিক নাম কি আছে সোলানাম টিউবারোসাম। টিউবারোসাম। এখন দেখি যে তাহলে এটি কি দুইটা অংশ, গোল আলুর বৈজ্ঞানিক হচ্ছে দুইটা অংশ, তাহলে এটা হচ্ছে কি গণ, প্রথমে হচ্ছে গণ, দাগ দিতে হবে, হাতে লেখলে দাগ দিতে হবে, নির্মাণ পরে আসতেছি, হাতে লেখি তাহলে দাগ দিতে হবে নিচে দুইটা আলাদা অংশে। সোলানাম, সোলানাম হচ্ছে এটা হচ্ছে গণ, গণ এটা কি প্রজাতি। তার মানে কি হলো যখন তাহলে কি যে দ্বিপদ নাম, দ্বিপদ দুইটা অংশ, এটা যদি গণ আছে কি প্রজাতি, জেনাস আর স্পিসিস। এখন দেখো এই যে আবার ইন্টারেস্টিং আছে যে নামের সাথে কিন্তু আবার মিল আছে, আবার যেমন এই যে সোলানাম টিউবারোসাম, এই যে টিউবারোসাম হচ্ছে গোলা আলু কিন্তু যে একটু টিউবের মতো লম্বাটে হয়, এরকম লম্বাটে হয়, এই জন্য কিন্তু নাম হয়েছে কিন্তু যে সোলানাম টিউবারোসাম, বা এরকম ভাঁজ দিয়ে হয়, এই ভাঁজগুলো এই যে টিউবের মতো লম্বা আকৃতি হয় সেটা হচ্ছে টিউবারোসাম। তাহলে আমরা পেলাম কি, প্রথমে পেলাম কি যে একটা নামকরণ করতে হইলে দুইটা অংশ থাকবে কি জেনাস আর থেকে স্পিসিস। এরপরে যে উদ্ভিদে বলছে কি যে দুটি পদের যে নামকরণ, এই যে দুটি অংশের নামকরণ পদ্ধতি, এটি বলা কি বাইনোমিয়াল নোমেনক্লেচার, বাইনোমিয়াল নোমেনক্লেচার। নোমেনক্লেচার। তাহলে দেখো এই যে কি আছে বাই মানে দুই, নোমেন মানে কি দুইটা অংশ বা পদ, বাই নোমেন আর ক্লাসার হচ্ছে নামকরণ, নোমেনক্লেচার নেম, তাহলে কি নামকরণ পদ্ধতি, তাহলে কি বাইনোমিয়াল দ্বিপদ নামকরণ পদ্ধতি। এর বলছে কি যে দ্বিপদ নামকরণ পদ্ধতির আবার দুইটা সংস্থা আছে, দুইটা সংস্থা নিয়ম আছে, দুইটা সংস্থা, দুইটা সংস্থা কি জন্য, একটা হচ্ছে যে প্রাণী জীবজগতের বিষয়ে, জীবজগৎ যদি হয়, জীবজগৎ প্রথম কি করছে যে একটা হচ্ছে প্রাণী আর কি উদ্ভিদ, এই দুইটা প্রাণীর আবার নাম করার জন্য দুটো সংস্থা আছে, সঙ্গে বল কি ICBN একটা আর কি ICZN একটা। তাহলে ICBN বি যেমন মনে রাখতে হবে কি বি মানে বোটানি, বি হয়েছে কি বোটানি, আর জেড মানে হচ্ছে কি জুলজি হচ্ছে কি আমার কি যে প্রাণী, আর বোটানি হচ্ছে কি উদ্ভিদ। এই দুই শব্দ ঠিক করতে পারি যে ICZN আর ICBN, কারণ এইটা আমার অনেক সময় জ্ঞানমূলকে দেওয়া থাকে যে ICZN এর পুনরূপ কি, তাহলে ICZN এর পুনরূপ কি হবে, তাহলে যে বি থেকে কি মনে রাখবো বোটানিক্যাল, যেটা মনে রাখবো কি জুলজি। তাহলে দেখে একটু ICZN ইন্টারন্যাশনাল কোড, এবার অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, ICBN
ন্যাশনাল কোড অফ বি বোটানিক্যাল নোমেনক্লেচার। তার মানে কি পেলাম আমরা, যে দুইটাতে নামকরণ পদ্ধতি, যে একটা হয়েছে কি যে প্রাণী, তাহলে আমি প্রাণী কি মানে হলো জেড, জেড মানে কি মানে হলো জুলজিক্যাল, জু মানে কি চিড়িয়াখানা, চিড়িয়াখানা কি থাকে প্রাণী থাকে, তার মানে কি হয়েছে যে যেটা মানে রাখবে জুলজিক্যাল, তার মানে প্রাণীর নামটা, প্রাণীর নামকরণের সংস্থা, সেটার নাম হচ্ছে কি, সংস্থাটার নাম যে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। উদ্ভিদ হচ্ছে কি বোটানি, বি বোটানিক্যাল, যেমন বোটানিক্যাল গার্ডেন উদ্ভিদ আছে না, দেখি বলছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তো এই দুটো সংস্থার কিছু নিয়ম অনুসরণ করতে নামকরণের বেলা নির্দিষ্ট করে দিচ্ছে, যে ওই নিয়ম অনুসরণ করেই আমাকে যে এই দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নামকরণ করতে হবে। তাহলে আমরা দেখবো যে ICJN এর আর ICBN এর যে শিক্ষিত যে নামগুলো আছে, এই নামগুলো আমরা কীভাবে শিখবো আর কীভাবে করতে হবে। তার কি প্রথমে যে শর্ত দিছে যে দ্বিপদ নামকরণের নিয়মাবলী, প্রথম শর্তটা দিছে নামকরণ ল্যাটিন ভাষা কিংবা ল্যাটিন ভাষার মতো করে উচ্চারণ করতে হবে, উপস্থাপন করতে হবে। তারপর কি যে নামকরণ কি হবে ল্যাটিন ভাষা, একটু দেখবো আমরা যে এই লাইনটা ব্যাখ্যাটা দিবস কি যে নামকরণ ল্যাটিন ভাষা বা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তো ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন কি বলে, যদি আমি মনে করি যে যে বিজ্ঞানী এটা আবিষ্কার করছেন সে কি বাঙালি, তার মানে ল্যাটিন ভাষা তো তার হবে না, তার ল্যাটিন ভাষার মতো উপস্থাপন করতে হবে। তো তোমাদের বইতে দেয়া আছে যে একজন তরুণ বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাজিদুল হাওলাদার সম্প্রতি ব্যাঙ আবিষ্কার করছে, যে ব্যাঙটা আবিষ্কার করার পরে সেই করছে কি যে এইটা ঢাকা ভার্সিটির যে প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা স্যার ছিলেন কাজী জাকির হোসেনের নামে সম্মান দেখিয়ে এটার নাম রাখছে কি জাকিরানা। তাহলে কিন্তু যদি তার মানে কি জাকির হোসেন, নাম কি জাকির হোসেন, নাম হয়েছে জাকির হোসেন, তার মানে কি সে এই জাকির হোসেন স্যারের যে নামটাকে সম্মান দেখিয়ে সে রাখছে কি জাকিরানা, জাকিরানা। তার মানে কি এই যে নামটা ছিল তার কি নাম ছিল জাকের, কি ছিল ল্যাটিন ভাষার মতো করে তার উপস্থাপন করছে কি যে জাকিরানা। তবে আমি যে ভাষায় থাকুক না কেন এটা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে জাকিরানা। তাহলে সে সম্পূর্ণ যে ব্যাংকটা বেশি করছে ওই ব্যাংকটার নাম কি ছিল জাকিরানা ঢাকা, জাকিরানা ঢাকা, তার মানে কি এই তার বৈজ্ঞানিক নাম। তারপরে কি সেটা হচ্ছে যেই হোক যেভাবে হোক যে ভাষাই হোক ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে জাকিরানা ঢাকা। এই ছিল প্রথমটা। দ্বিতীয়টা বলছে আমাদের যে বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকবে। এই যে দেখি জাকিরানা ঢাকা, বিশ বছর বৈজ্ঞানিক নামের এরপরে কি আছে বৈজ্ঞানিক দুটি অংশ থাকবে, বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে। আমরা কিন্তু আগেই পেয়েছি যে কি অংশ থাকবে, দুটি অংশ থাকবে। আমি আগে কি বলছি, শুরুতে বলছিলাম দুটি কি গণ আর একটা কি প্রজাতি, দুটি অংশ থাকবে। প্রথমে কি থাকবে, প্রথমে গণ অংশ এবং পরে থাকবে কি প্রজাতি
অংশ। তাহলে আমরা কি যে লেবীয় রোহিতা, লেবীয় রোহিতা এটি কি আমার যে লেবীয় রোহিতা, লেবীয় কি আমার কি যে রুই মাছের বৈজ্ঞানিক নাম। তার মানে কি প্রথম অংশ কি আমার এই যে প্রথম অংশ এটি হচ্ছে কি গণ, প্রথম অংশ কি হয়েছে যে গণ, এই অংশটা গণ, আর এই অংশ কি প্রজাতি, প্রজাতি। তার মানে কি একটা বৈজ্ঞানিক দুইটি অংশ থাকবে, একটা থাকবে কি গণ, আরেকটা থাকবে কি প্রজাতি, প্রজাতি। তার মানে কি যে লেবীয় রোহিতা বা মানুষের বৈজ্ঞানিক কি হোমোসেপিয়েন্স, তার মানে কি বা এই যে ব্যাঙের একটা বৈজ্ঞানিক কি জাকেরানা থাকা, তার মানে এই ছিল কি গণ, আর এই ছিল কি প্রজাতি, গণ আর প্রজাতি। এই পেলাম কি দুইটা অংশ। এরপরে কথা বলছি কি যে পরবর্তী বৈজ্ঞানিক নাম হচ্ছে কি যে নিয়ম বলে সেটা হচ্ছে যে ইউনিক থাকতে হবে, যে জীব জগতের প্রত্যেকটি বৈজ্ঞানিক নামের একটা ইউনিক নাম থাকতে হবে, ইউনিক নাম। সেটা বলছে কি যে জীব জগতের প্রত্যেকটি বৈজ্ঞানিক নাম, প্রত্যেকটি বৈজ্ঞানিক ইউনিক হতে হবে, প্রত্যেকটি বৈজ্ঞানিক নাম অনন্য বাকি ইউনিক, ইউনিক হতে হবে, হতে হবে। কারণ কি যে একটা বৈজ্ঞানিকের সাথে অন্য একটা বৈজ্ঞানিক নাম ব্যবস্থা কি যে ব্যবস্থা কি যে একই নাম বলছে কি যে একই নাম দুটি পৃথক জীবের জন্য অনুমোদিত ব্যবহার করা নাই। তার মানে কি বলছে যে একটি বৈজ্ঞানিক ইউনিক বলছে কি ইউনিক হতে হবে, অনন্য হতে হবে, অনন্য। তার মানে কি একটা বৈজ্ঞানিক নাম একটা প্রাণী হতে পারবে, অন্য কোনো প্রাণী হতে পারবে না, বা দুইটা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এজন্য কি ইউনিক। এরপরে বলছে কি যে বৈজ্ঞানিক নাম লেখার সময় যে বৈজ্ঞানিক নাম যদি লেখে, বৈজ্ঞানিক নাম লেখে যদি যে এলিয়াম সেপা, এলিয়াম সেপা মানে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম এলিয়াম সেপা। তাহলে কি আমি কি দুইটা অংশ আলাদা রাখলাম, তাহলে কি বলছে একটু খেয়াল করি যে এই আমি এই লেখাতে বলছি যে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হবে, বৈজ্ঞানিক নামের প্রথম অংশের বলছে কি যে বৈজ্ঞানিক নামের প্রথম অংশ, এইটা বৈজ্ঞানিক নাম, এটা কি প্রথম অংশ, তার বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর, বৈজ্ঞানিক নামের বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম কি এ, এটা কিন্তু বড় হাতে, বাকি সবগুলো অক্ষর কি ছোট হাতে। দেখো বাকি যে শব্দগুলো আছে সবগুলো কি ছোট হাতে, বাকি শব্দগুলো করছি ছোট হাতে। এবং দ্বিতীয় অংশের বলছে কি দ্বিতীয় অংশটি ছোট অক্ষর দিয়ে লিখতে পারবে। দ্বিতীয় অংশ দেখো, দ্বিতীয় অংশ সি, সি কিন্তু কি আমার ছোট অক্ষর দিয়ে শুরু হয়েছে। সোজা কথা বৈজ্ঞানিক নামের দ্বিতীয় অংশ থাকবে প্রথম অক্ষর হবে কি বড় হাতের, বাকি সবগুলো হবে কি যে ছোট হাতে বা ছোট অক্ষরের, এবং দ্বিতীয় যেটা থাকবে শুরু হবে সেটাও কি আমার ছোট অক্ষর দিয়ে শুরু হবে। এরপর আছে কি যে ই নাম্বারে বলছে যে বৈজ্ঞানিক নাম মুদ্রণ শব্দ বলছে কি ইত্যাদি হতে বলছি। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় যদি আমরা প্রিন্ট করবো, যখন আমরা কম্পিউটারে লিখবো, তখন আমরা বলছি কি সবসময় ইত্যাদি অক্ষরে লিখতে হবে। যেমন ধানের বৈজ্ঞানিক কি ইত্যাদি অক্ষর বলতে কি এটা এরকম একটু বাঁকানো, অরাইজা সেটিভা, এটা তারপরে কি এটা ইতালি লেখার সময় এরকম বাঁকাই লিখতে হবে, কিন্তু টান দেওয়া যাবে না। এই যে টান দেওয়া যাবে এটা একটা নিয়ম আছে। এই যে তোমার ইতালি লিখবো তখন শুধু আমার কি ইতালি পয়েন্টটা আমার ইতালি নিয়ে হয়ে যাবে বাঁকানো। কিন্তু দেখো কি কম্পিউটার লেখার জন্য অনেক সময় কি এরকম আই থেকে এরকম লেখা আছে, আই দিয়ে এরকম টান দেওয়া আছে, এরকম টান দেওয়া আছে। তাহলে কি তুমি যদি লেখাটা টাইমস নিউ রোমানে লেখার পরে বা যে কোনো ফন্টে লেখার পরে যদি এই অক্ষর দাও ইতালি অক্ষর, তাহলে কি এটা অক্ষরটা বলছি বাঁকা আসবে। এই বাঁকা মানে ইতালি, তারপরে কি যেটা বৈজ্ঞানিক নাম সেটি এরকম ইতালি অক্ষরে সিলেক্ট করে দিতে হবে। সেটা বলছি কি মুদ্রণের সময় বৈজ্ঞানিক নাম ইতালি অক্ষরে লিখতে হবে। যদি হাতে লেখি তাহলে কি ওয়ার্ডটা বলছি কি যদি হাতে লেখি বলতে নিচের অংশে দাগ দিতে হবে। যেমন কি আছে অরাইজ আছে কিবা যদি আমি হাতে লেখি যেভাবে লেখি না কেন হাতের লেখা কিন্তু এই ইতালিকও হয়, আবার কিন্তু টাইমস মনে হয় মানে যেভাবে লিখতে পারি। কারণ এই যে নিচেটা দুইটা অংশে আলাদা টান দিয়ে দিতে হবে। লেখার পরে হাতে লেখলে
নিচে টান দিতে হবে, যে দুইটা অংশ অরাইজে গণ যদি দিচ্ছে একটা টান, আবার কি সেকিবা এটা টান। যদি আমি একত্রে লিখি তাহলে কিন্তু কাটা যাবে। যদি এরকম লিখি অরাইজে সেকিবা, অরাইজে সেকিবা লিখে একটা টান দিই, এরকম টান দিলে কিন্তু সেটা কিন্তু আমার কি হবে না। এবার বলছে কি যদি কোনো কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, যদি বলছে কি যদি কোনো বিজ্ঞানী যে একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তাহলে প্রথম যে বিজ্ঞানী নামকরণ করবে সেটাই সোজা কথা, যে প্রথম যে বিজ্ঞানী নামটা দেবে সেটাই কি স্বীকৃতি পাবে। এরপরে এই যে কি বলছে, যে এই যে বলছে যে সমীকরণে যে বলা আছে যে যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নামের নাম প্রকাশের সাল সহ যে বৈজ্ঞানিক নাম শেষে সংযোজন করতে হবে। যেমন দিচ্ছি কি হোমোসেপিয়েন্স, দেখি একটু হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স। এরপরে করছে কি যে এই তারপর কি বলছে, তাহলে যে নামকরণ করবে হোমোসেপিয়েন্স, তাহলে যে বিজ্ঞানী নামকরণ করবে তার নাম শেষে থাকবে। যেমন কি আছে যে এই জায়গাটা দেখি যে এই যে এল মানে কি ক্যারোলাস লিনিয়াস এই হোমোসেপিয়েন্সের নামকরণ করছেন কত সালে করছেন? 1758 সালে করছেন। তাহলে কি যদি কখনো বৈজ্ঞানিক মানে যখন তারা কোনো ইস করবে, সংযোজন করবে, কোনো যে বিজ্ঞানসম্মত নাম দিবেন, যে বিজ্ঞানী বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নামের একটা অংশ থাকবে শেষে সংযোজন করতে হবে, সাল সংযোজন করতে হবে। সেটি বলছে যিনি কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সাল সহ, নাম প্রকাশের সাল সাল কত 1758, নাম সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামে শেষ অংশ, উক্ত জীবের বৈজ্ঞানিক শেষ অংশ ক্যারোলাস লিনিয়াস। দেখো ক্যারোলাস লিনিয়াস, তার মানে কি এই যে বলছে কি তার নামের শেষে সংযোজন করতে হবে, তার শেষ অংশ আছে নামের শেষে ক্যারোলাস লিনিয়াস। তাহলে এই যে কি নামের শেষ অংশ না লিনিয়াস, সে বলছে কি যে নামের বলছে কি বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে কারণ কি শুধু তাই টাইটেলটা ব্যবহার করছে লিনিয়াস, টাইটেল এল ব্যবহার করছে লিনিয়াস। কত সালে? 1758 সালে। তাহলে আমার কি এই বন্ধুকালে কি এটা যে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি কিন্তু সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সৃজনশীল প্রশ্নের জন্য বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা আবার দেখি, যদি প্রথম থেকে বলি যে প্রথম কী বলছিল 1 নম্বরে যে এটা ল্যাটিন ভাষার মতো উপস্থাপন করতে হবে, যে ভাষায় হোক না কেন এটা ল্যাটিন ভাষার মতো উপস্থাপন করতে হবে। এইগুলো একটা দিবস কি যে নামকরণের দ্বিতীয় অংশ থাকবে, হোমোসেপিয়েন্স নামকরণের দুটো অংশ থাকবে। কি একটা অংশ গণ আর এটা কি প্রজাতি। 3 বলছে কি যে বৈজ্ঞানিক যে নামটা করবো সেটা কি ইউনিক হতে হবে, মানে কি সেটা কোনো অন্য কোনো প্রজাতির বেলায় বা অন্য কোনো জীবের বেলায় সেই একই নাম দেওয়া যাবে না। পরবর্তী বলছিল কি বলছে যে বৈজ্ঞানিক প্রথম অক্ষর বড় হতে হবে। প্রথম অক্ষর বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষর বলছে কি যে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হতে হবে, বাকিগুলো সব ছোট অক্ষরের হবে। ঠিক একই রকম প্রথম অক্ষর কি বড় হাতের, বাকিগুলো ছোট অক্ষর, এবং দ্বিতীয় অংশ সবগুলো কি ছোট অক্ষরই হবে। এইগুলো এটা পরে বলছি কি যে মুদ্রণের সময় কী করতে হবে, ইতালিক অক্ষর লিখতে হবে, ইতালিক ফন্টে এটা লিখতে হবে। হাতে লেখার সময় কি বলছে যে দুইটার নিচে আলাদা অংশে দাগ দিতে হবে, গণের নিচে একটা দাগ আর প্রজাতির নিচে একটা দাগ দিতে হবে। এইগুলো এটা পরেটা বলছে কি যে যদি কোনো বিজ্ঞানী যা একাধিক নামকরণ করছে, যদি বিজ্ঞানী বলছে কি একটা প্রাণীর নাম একাধিক এসে থাকে, তাহলে কি শুধু যে প্রথম যে নামটা আছে তার নামে স্বীকৃতি হবে, অন্য কোনো নাম স্বীকৃতি পাবে না, মানে কি প্রথম যে সেই অগ্রাধিকার বেশি। পরে বলছে কি যে যিনি বিজ্ঞানসম্মত নাম দিবে, যার নাম সিলেক্ট হবে তার নামে যে শেষে দিতে দেবে। যেমন কি হোমোসেপিয়েন্স কি লিখছে ক্যারোলাস লিনিয়াস, এজন্য কি তার শেষে বৈজ্ঞানিক নামের শেষে তার নাম সংক্ষেপে সংশোধন করতে হবে, এবং সালটা দিতে কত সালে সংশোধন করতে হবে, এলে লিনিয়াস আর 1758 সাল। তাহলে এই টপিকগুলো মনে রাখলে আমরা লিখতে পারবো। তাহলে আমাদের এই চ্যাপ্টার যে সৃজনশীলের জন্য, সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য, অনুধাবনের জন্য এই জায়গায় শেষ করলাম। কিন্তু আমাদের পরবর্তীতে আবার আমরা কি এমসিকিউ নিয়ে আমরা আবার অন্য টপিকে আসবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।